তাহলে ফাইলাম 9 হচ্ছে কর্ডাটা। দেখো তো কর্ড আটার মধ্যে কয়টা শব্দ আছে? দুইটা। কি কি? অ্যাটেনশন, কর্ড দেন আটা। তাহলে কর্ড মানে কি আর আটা মানে কি? ভাইয়া কর্ড মানে কি? কর্ড মানে আমরা জানি হচ্ছে কর্ড মানে কি তার। মনে করো ছোটবেলায় যখন কর্ড মানে কিছু বুঝতাম না, তখন ওই যে মোবাইল চার্জারের তার থাকতো কর্ড, তারপরে পিসি থেকে ফোনে নেওয়ার জন্য কি থাকতো? কর্ড। সবাই কর্ড বলতো, তাই না? কর্ড মানে আসলে বাংলায় এটা ভালো বাংলা কি? রজ্জু বা দড়ি বা তার, ঠিক আছে? কর্ড। আর আটা মানে কি? বহন করা। তাহলে কর্ড আটা মানে কি? যারা হচ্ছে তার বহন করে, অর্থাৎ রজ্জু বহন করে। এখন প্রশ্ন হচ্ছে এই কর্ডটা কোন কর্ড? কারেন্টের না, এই কর্ডটা হচ্ছে নটো কর্ড। এই কর্ডটা হচ্ছে নটো কর্ড। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নটো কর্ড? আমরা এটাই আজকে এখন জানবো, হোয়াট ইজ নটো কর্ড। এটা একটু বুঝতে হবে। এটা আমি একটু অন্যভাবে বোঝাবো, নর্মালি যেভাবে থাকে সেটা তো আমরা দেখবই। তো তোমাদের বইয়ে যদি তোমরা দেখো, কর্ডটার মধ্যে নিচের দিকে একটা ছবি আছে। এই ছবিটার দিকে খেয়াল করো, এখানে দুইটা বিষয় এখানে দেখতে পাবা। এই ছবিটার দিকে যদি তুমি দেখো, এদিকে খেয়াল করো, এদিকে তাকাও, এই জিনিসটার নাম হচ্ছে নটো কর্ড। আর নটো কর্ডের পেছনে আমাদের বইয়ে কি আঁকানো আছে? এটার নাম হচ্ছে ফাঁপা স্নায়ুরজ্জু। পাইছো? দুটো শব্দ বললাম আমরা, কি কি? স্নায়ুরজ্জু আর নটো কর্ড, ঠিক আছে? এটা কিভাবে বোঝাবো সেটা খেয়াল করো। প্রথম বিষয়টা হচ্ছে আমি আগে স্নায়ুরজ্জুটা আঁকাই, তারপরে নটো কর্ডটা আঁকাবো। হ্যাঁ, প্রথমে দেখো স্নায়ুরজ্জু বা নিউরাল টিউব। তাহলে এটার নাম হচ্ছে স্নায়ু রজ্জু। এর ইংলিশ নাম কি বলা হয়? নিউরাল টিউব। ক্লিয়ার? এখন এই স্নায়ু রজ্জুর একটা বৈশিষ্ট্য আছে, এর সামনের দিকে একটু মোটা থাকে, তো আর তারপরে এমন থাকে। তো এটা মনে হয় আমার মিসিং হয়ে গেল। এই যে দেখো, এখন দেখো এই স্নায়ু রজ্জুটা কখন থাকে? আমরা জানি যে মানুষ আস্তে আস্তে যখন বড় হয় তখন কেমন অবস্থা থাকে। দেখো প্রথমে মায়ের গর্ভে কেমন অবস্থা থাকে? ভ্রূণ। এটার নাম কি? ভ্রূণ। ইংলিশ নাম কি? এমব্রায়ো, তাই না? এই কেন ভ্রূণ হয়নি? এই যে হাত থাকে এগুলা, এই ভ্রূণের ভেতরে থাকে হচ্ছে তোমার এই নিউরাল টিউব। বুঝছো? তাহলে ভ্রূণের ভেতরে কে থাকে? এই নিউরাল টিউব বা স্নায়ুরজ্জু থাকে। আচ্ছা, এই নিউরাল টিউবটা তো এই প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই নিউরাল টিউব থেকে ভবিষ্যতে কি তৈরি হবে জানো? দেখো, এই নিউরাল টিউবটা ভবিষ্যতে এর সামনের অংশটা একটু স্ফীত হয়ে যাবে। তাহলে এই সামনের অংশ, এটা হচ্ছে ব্রেন। তো ব্রেনের বাংলা কি? মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক হবে। তাহলে ভাই এটার নাম কি হবে? এটা মস্তিষ্কের নিচ থেকে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে কি নামছে? স্নায়ু রজ্জু বা স্পাইনাল কর্ড। তাহলে এটার নাম কি হবে? স্পাইনাল, CHORD, স্পাইনাল কর্ড। তাহলে বাংলা কি হবে? আমরা বলি সুষুম্না কাণ্ড। কি বলি? সুষুম্না কাণ্ড, ঠিক আছে? সুষুম্না একই, সুষুম্না। তাহলে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে খেয়াল করো, যেটা নিউরাল টিউব ছিল তার সামনের অংশ স্ফীত হয়ে কি তৈরি করছে? মস্তিষ্ক, ব্রেন। আর এর নিচের অংশটা কি তৈরি করছে? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। ওকে, ক্লিয়ার? এখন আমরা নেক্সট পার্টে যাব। এখন তাহলে দেখো তো এইগুলা গুরুত্বপূর্ণ না? আমাদের দেহে মস্তিষ্ক কোথায় থাকে? এই যে হাড়ের ভেতরে আটকানো আছে না, করটিকার ভেতরে। কার ভেতরে? করটিকা। আবার আমাদের যে স্নায়ু, মানে স্নায়ু না, সুষুম্না কাণ্ড নামছে এখান থেকে। সুষুম্না কাণ্ড কি দিয়ে আটকানো? মেরুদণ্ডের ভেতরে আছে। কিসের ভেতরে আছে? মেরুদণ্ডের ভেতরে আছে। আমরা সবাই দেখছি না? তোমাদের দেখাচ্ছি, আমি ছবি দেখি। মেরুদণ্ডের ভেতরে সুষুম্না কাণ্ড আছে। আগে একটু বলে দিই, তারপরে আঁকাচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে, তাহলে এগুলা খুব গুরুত্বপূর্ণ, এগুলাকে প্রোটেক্টেড রাখতে হবে না? এদেরকে প্রোটেক্টেড রাখতে হবে, অর্থাৎ এদেরকে রক্ষা করতে হবে। এখন আমি এটা বোঝানোর জন্য, মনে করো এটা একটা রক্ষা করার জন্য একটা জিনিস এখানে আছে, এই জিনিসটার একটা নাম আছে। ধরে নিলাম এই জিনিসটার নাম হচ্ছে নটো কর্ড। কি নাম? তাহলে ভ্রূণীয় অবস্থা, এটা কোন অবস্থার কথা বলতেছি আমরা? ভ্রূণীয় অবস্থা। তাহলে ভ্রূণীয় অবস্থায় এই নিউরাল টিউবকে প্রোটেকশন দিচ্ছে কে? নটো কর্ড। তাহলে যখন বড় হচ্ছে, যখন পরিণত হচ্ছে, তখন এটাকে প্রোটেকশন দিতে হবে না? তো দেখো, তখন এটাকে প্রোটেকশন দিচ্ছে যে
তার নাম কি বললাম একটু আগে, আমাদের কোথায় থাকে? মেরুদণ্ড। কোথায় থাকে? মেরুদণ্ড। ইংলিশ নাম হচ্ছে ভার্টিব্রা। মেরুদণ্ডের নাম কি? ভার্টিব্রা। তাহলে খেয়াল করো, তাহলে ভ্রূণীয় অবস্থায় যেটা ছিল নটোকর্ড, ওইটা পরিণত অবস্থা। এটা কেমন অবস্থা? এটা হচ্ছে পরিণত অবস্থা। পরিণত অবস্থায় এটা কিসে পরিণত? যেটা নটোকর্ড ছিল সেটা কিসে পরিণত হচ্ছে? মেরুদণ্ড, বা ইংলিশ নাম কি? ভার্টিব্রায় পরিণত হচ্ছে। খেয়াল করে দেখো, তাহলে ভ্রূণীয় অবস্থায় নিউরাল টিউবকে প্রোটেকশন দিত কে? নটোকর্ড। আর পরিণত অবস্থায় স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দিচ্ছে কে? ভার্টিব্রা। ওকে, মেরুদণ্ড। এখন খেয়াল করো, দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যাদের জীবনের কোনো না কোনো অবস্থায় এই নটোকর্ডটা থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে কর্ডাটা। তার মানে কর্ডাটা হতে গেলে একটাই শর্ত, সেটা হচ্ছে যে, আমি একটু এটাই দেখাই, জীবনের কোনো না কোনো অবস্থায়, কখন? এগুলা মনে হয় ভালো কালাম না। জীবনের কোনো না কোনো অবস্থায় কি থাকতে হবে? নটোকর্ড থাকতে হবে। জীবনের কোনো না কোনো অবস্থায় যদি কারো নটোকর্ড থাকে, তাকে আমরা কি বলবো? তার মানে নটোকর্ড বহন করছে। নটোকর্ড যেহেতু বহন করেছে, তাদের নাম কি হবে? কর্ড আটা। বহন করেছে। আটা মানে কি ছিল? বহন করা। আর এই কর্ড দিয়ে কাকে বোঝানো হচ্ছে? নটোকর্ডকে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? তাহলে যদি কোনো প্রাণীর জীবনের কোনো না কোনো অবস্থায় নটোকর্ড থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? কর্ডাটা। ডান? ওকে, এখন চলে আসো। তাহলে ভাইয়া, কর্ডাটার মধ্যে আমরা দেখলাম যে কি, নটোকর্ড গুলা কিসে পরিণত হতে পারে? মেরুদণ্ডে পরিণত হতে পারে। তাহলে সবার ক্ষেত্রে এটা হয় কিনা? বিষয়টা হচ্ছে, সবার ক্ষেত্রে নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় না। দেখো, সবার ক্ষেত্রে নটোকর্ড ভার্টিব্রাতে রূপান্তরিত হয় না। শুধুমাত্র যাদের ক্ষেত্রে হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, বা ভার্টিব্রেট, বা ভার্টিব্রাটা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। এখন চলে আসো, আমরা একটু বই এবং চিট মিলে আমরা একটু পড়বো। অ্যাডভান্স বুকে চলে আসি আমরা। কি কি আছে এখানে? নর্মালি কমন বিষয় তো আমরা সবাই জানি। সংগঠন মাত্রা কি হবে বলো? অঙ্গতন্ত্র মাত্রা। ভ্রূণীয় স্তর কি হবে? ত্রিস্তরী। আচ্ছা, সিলোম কি হবে? ইউসিলোমেট। এরপর প্রতিসাম্যতা কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। নর্মালি আমরা কিন্তু সবাই জানি যে 3-এর পরের থেকে যতগুলো আছে সবগুলো কি ছিল? দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর তোমার হচ্ছে 2 নম্বরে ম্যাক্সিমাম ছিল অডিও প্রতিসম, আর 1 নম্বর গুলো কি? অপ্রতিসম। আর হচ্ছে ব্যতিক্রম কে ছিল মলাস্কার মধ্যে? ওই যে গ্যাস্ট্রোপোডা, তাই না? এগুলো তো আমরা পারি। তাহলে ওর পরের থেকে সবাই কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো, এদের গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে, মানে গলাতে ফুলকা থাকে, সেই ফুলকাতে আবার ছিদ্র থাকে। দেখো তো এই ছবির দিকে দেখাও, গলার এখানে কি ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র আছে। তাহলে এগুলা কি? ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র। তাই বলা হচ্ছে কি, গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। আচ্ছা, এবং এদের সুন্দর একটা জিনিস থাকে, যে গলায় স্টাইল দেওয়ার জন্য কি থাকে? এন্ডোস্টাইল থাকে। কি থাকে? এটার নাম কি? এন্ডোস্টাইল। এখন এই এন্ডোস্টাইল কখন থাকে? ভ্রূণীয় অবস্থায়। যখন এরা বড় হয়, পরিণত হয়, তখন এখানে আমাদের কি আছে? এই যে সবার ওই যে হয়, ফুলে যায়, একটা গ্রন্থি আছে, মনে করো টি দিয়ে। তাহলে বলতো এন্ডোস্টাইল কি হয়ে যাবে? থাইরয়েড হয়ে যাবে। মনে থাকবে? তাহলে এন্ডোস্টাইল কিসে পরিণত হয়? সালমান, কিসে পরিণত হয়? থাইরয়েডে। এন্ডোস্টাইল থাইরয়েডে রূপান্তরিত হয়। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। তাহলে এন্ডোস্টাইল থাইরয়েডে পরিণত। এটা স্টার দিয়ে রাখো। এন্ডোস্টাইল কোথায় লেখা আছে? নিচে মনে হয় আছে। ওকে, পরের পেজ আছে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে যাই। এরপরে আসো, প্রথমে কি আছে? একটোডার্ম। আচ্ছা, একটো মানে কি বলতো? একটো মানে কি? বাইরে। লিখে রাখো, একটো মানে বাইরে। তোমরা সবাই জানো যে ত্রিস্তরী যারা, তাদের কি কি ডার্ম থাকে বলো? একটোডার্ম। আর মাঝে কি থাকে? মেসোডার্ম। আর একেবারে ভেতরে কি থাকে? এন্ডোডার্ম। ঠিক আছে? তো আমাদের বইয়ে একটু বানানে ভুল আছে, ঠিক করে নাও। এখানে হচ্ছে একটোডার্ম আছে, এটা ঠিক আছে, একটোডার্ম বাইরে। এবারে 2 নম্বরে কি হবে? মেসোডার্ম। আর 3 নম্বরে কি হবে? এন্ডোডার্ম। এটা ঠিক করে নাও, এটা হচ্ছে এন্ডো হবে। ঠিক আছে? এন্ডোডার্ম। ওকে, আচ্ছা, তাহলে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো নরমালি আমাদের দেহের বাইরের অঙ্গগুলা তৈরি হবে কোন ডার্ম থেকে? বাইরে যেগুলো থাকে একটোডার্ম থেকে। বলতো ত্বক তৈরি হবে কি থেকে? একটোডার্ম থেকে। তারপরে
দাঁতের এনামেল, চোখ, এগুলো কি থেকে তৈরি হবে? এক্টোডার্ম থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই স্নায়ুতন্ত্র, এটাই হচ্ছে স্টার দিয়ে রাখো। এটা একটু এই অধ্যায়ের না, কিন্তু আমরা একটু মনে রাখবো। নর্মালি আমরা ভাবি কি স্নায়ুতন্ত্র হচ্ছে ভেতরে থাকে আমাদের, নিশ্চয়ই মনে হয় এন্ডোডার্ম অথবা মিনিমাম মেসোডার্ম থেকে তৈরি হবে, কিন্তু এটা একটু অন্যরকম। এই স্নায়ুতন্ত্র তৈরি হয় হচ্ছে এক্টোডার্ম থেকে, মনে থাকবে। আমাদের দেহের, শুধু আমাদের না, এই কড়াটা যারা আছে এদের ম্যাক্সিমামদেরই স্নায়ুতন্ত্র তৈরি হয় কোন ডার্ম থেকে? এক্টোডার্ম থেকে, মানে বাইরের থেকে, ঠিক আছে? মনে থাকবে, স্নায়ুতন্ত্র বা বলতে পারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটা হচ্ছে এক্টোডার্ম থেকে। আর দাঁতের এনামেল, এগুলো অন্য অধ্যায় জিনিস, এগুলো এখন বেশি দরকার নাই, অষ্টম অধ্যায়ে পড়বো আমরা। দাঁতের এনামেল মানে কি? সাদা অংশ আছে না, মানে দাঁতের বাইরে কি থাকে? এনামেল। আর দাঁতের ভেতরে কি থাকে? ডেন্টিন। পড়ছো না? তাহলে বলতো ডেন্টিন কোন জায়গা থেকে তৈরি হবে? মেসোডার্ম থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, মেসোডার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেসোডার্ম থেকে মেইনলি কি তৈরি হয়? দেখো, চামড়ার নিচে কি পাচ্ছি আমরা? হাড় পাচ্ছি না, হাড়গোড়। আর হাড়গোড় কি এমনি এমনি চলতে পারে? হাড়গোড় চলতে গেলে কি লাগে? পেশি লাগে। তাহলে পেশি, কঙ্কাল, আবার এই সব প্রসেসগুলা বিভিন্ন জায়গায় পরিবহন করতে হয়। পরিবহন করার জন্য আমাদের দেহে কি আছে? রক্ত। তাহলে কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, পেশিতন্ত্র সব কোন জায়গা থেকে হয়? মেসোডার্ম থেকে, ঠিক আছে? আরেকটা পরিবহন তন্ত্র আছে না আমাদের, পড়ছো না? লসিকা, ওটাও কিন্তু মেসোডার্ম থেকে। এবার আসো, এন্ডোডার্ম থেকে কারা তৈরি হবে? নর্মালি তুমি চিন্তা করবে আমাদের একেবারে ভেতরে যেগুলো আছে, কি আছে? শ্বসন তন্ত্র। এখন ভাইয়া ভিতরে তো হৃৎপিণ্ডও আছে, কিন্তু একটু আগে আমরা কি দেখলাম? রক্ত সংবহন তন্ত্র কার? তাহলে হৃৎপিণ্ড কার অংশ? রক্ত সংবহন তন্ত্রের অংশ। হৃৎপিণ্ড কি তাহলে এন্ডোডার্ম থেকে হবে? হৃৎপিণ্ড হবে কি থেকে? মেসোডার্ম থেকে। পাশে লিখে রাখো, এটা ভুল করা যাবে না। রক্ত সংবহন তন্ত্রের অংশ কি? হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড কিন্তু মেসোডার্ম থেকে, ওকে? আরো ম্যাক্সিমাম গুলাই মেসোডার্ম থেকে। আর ভেতরে এন্ডোডার্ম থেকে খুব কম অংশ তৈরি হয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পৌষ্টিক নালীর অন্তঃস্তর, মানে একদম ভেতরের স্তরটা তৈরি হয় এখান থেকে। আর অগ্নাশয় আছে, শ্বসন তন্ত্র আছে, যকৃৎ আছে। তো এইগুলাই মেইনলি এরকম টাইপের যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে এন্ডোডার্ম থেকে, ঠিক আছে? তাহলে কি কি আছে? যকৃৎ, অগ্নাশয়, শ্বসন তন্ত্র, পৌষ্টিক নালীর অন্তঃস্তর, মানে ওই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে না, ওর তো টিউবের মতো, ওর ভেতরের যে তলটা ওটা তৈরি হয় তোমার হচ্ছে এন্ডোডার্ম থেকে। তো এগুলো এখন খুব ইম্পর্টেন্ট না, যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। নর্মালি এগুলো আসে না, তারপরে যদি চলে আসে পারবা। এখন আসো এন্ডোস্টাইল, একটু বললাম। তাহলে স্টাইলটা কি হয়ে যাবে? থাইরয়েড গ্রন্থি, ইম্পর্টেন্ট। এবার চলে আসো রক্ত সংবহন তন্ত্র, আমরা আগেই পড়ছি। রক্ত সংবহন তন্ত্র কেমনের? বদ্ধ। কার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ছিল? আনিকা। আনিকাতে কি হবে? অ্যানিলিডা এবং কর্ডাটা, ওকে। এবং অবশ্যই এদের কি থাকবে? হিমোগ্লোবিন থাকবে, ঠিক আছে? আর পোর্টাল তন্ত্র থাকে, মানে এদের দেহে পোর্টাল তন্ত্র থাকে। আমাদের দেহে, মানুষের দেহে লিখে রাখো, মানুষে কোন পোর্টাল? মানুষে হচ্ছে হেপাটিক পোর্টাল থাকে। মানুষে কোন পোর্টাল থাকে? হেপাটিক পোর্টাল। আচ্ছা, হেপাটিক মানে কি? হেপাটো মানে হচ্ছে যকৃৎ। তাহলে মানুষে কোন পোর্টাল থাকবে? হেপাটিক পোর্টাল, অর্থাৎ যকৃতের পোর্টাল। এটা আমরা তৃতীয় অধ্যায়ে সুন্দর করে শিখবো, ঠিক আছে? পৌষ্টিক তন্ত্র যে অধ্যায় আছে, পরিপাক ও শোষণ, এই অধ্যায়ে আমরা এটা সুন্দর করে শিখবো। তারপরে মাথায় রাখো যে এদের কি থাকে? পোর্টাল তন্ত্র। কিন্তু মানুষে কোনটা থাকে? হেপাটিক পোর্টাল। এটা কিডনি মানে রেনাল পোর্টালও আছে। আমরা যখন রুই মাছ পড়বো তখন আমরা জানবো রুই মাছের মধ্যে হেপাটিকও আছে, রেনালও আছে। যাই হোক, পোর্টাল তন্ত্র থাকে, এটা মাথায় রাখবা। এরপরে আসো, এর কাছাকাছি পর্ব কারা আছে? দেখো, এটা তো 9 নম্বর পর্ব, আমরা পড়ছি 8 নম্বর পর্বের নাম কি? মানে মেজর পর্ব, একাইনোডার্মাটা। কিন্তু মেজর পর্বর মাঝে মাঝে অনেকগুলো মাইনর পর্ব আছে না? তো কর্ডাটার আগের মাইনর পর্বের নাম কি? হেমিকর্ডাটা, ঠিক আছে? মানে অল্প অল্প, অর্ধেক অর্ধেক কর্ডাটা হয়েছে, পুরোপুরি হয়ে পারেনি, তাই ওর নাম কি রাখা হয়েছিল? হেমিকর্ডাটা। তাহলে ওর আশেপাশের পর্ব কি কি আছে? একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, ওকে, ডান। এবার আসো ডোয়েল। ডোয়েল নাকি দোয়েল? ডোয়েল, ওকে। বাংলাদেশে একটা ল্যাপটপ ছিল না, ওর নাম কি? ডোয়েল, নট দোয়েল। দোয়েল, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি বলো? সবাই তো পারো এটা, কপসিকাস। আমি এটা পারি না, কপসিকাস স্যাওলারিস। আচ্ছা, স্যাওলারিস, সাওলারিস, কত কিছু বলবা। ওকে, এবার আসো কর্ডাটা, দ্রুত। ফাইলামের নাম কি? কর্ড আটা। এখন প্রশ্ন হচ্ছে কর্ড আটা, এটা এটা তো ফাইলাম মানে পর্ব। ফাইলাম মানে কি? পর্ব। তাহলে ফাইলামের আন্ডারে কি থাকতে পারে বলতো? শোনো, সবাই জানো কি যে ফাইলামের আন্ডারে শ্রেণী থাকবে? অবশ্যই, খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই। ফাইলাম মানে পর্ব, ফাইলামের বাংলা হচ্ছে পর্ব। আমরা সবাই জানি পর্বের পরে কি হয়? শ্রেণী। না, নর্মালি যে 7টা আছে পর পর, সেগুলোতে কি হয়? পর্বের পরে শ্রেণী হয়। তারপরে কি হয়?
ওই যে বর্গ, গত্র, গণ, প্রজাতি। এখন খেয়াল করো, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই ফাইলাম বা পর্ব, এই পর্ব যদি সুন্দরভাবে পড়তে হয় তাহলে অনেকগুলা উপপর্বে ভাগ করতে হয়। তাহলে পর্বের পরে বাংলা নাম কি আসবে, তাহলে ইংলিশ নাম কি হবে বলো? সাব ফাইলাম। আচ্ছা, তাহলে ফাইলামের অনেকগুলা কি থাকতে পারে? সাব ফাইলাম থাকতে পারে। ওকে, এবার চলে আসো, সাব ফাইলাম তো থাকবে। এখন পর্বের পরে মেইনলি কি হওয়া উচিত? শ্রেণী। কিন্তু অনেকগুলা শ্রেণী যখন থাকে তখন অনেকগুলা শ্রেণীকে আবার সুন্দর করে সাজানোর জন্য একটা কাজ করতে হয়, এদের কিছু সুপার ক্লাস মানে সুপার শ্রেণীকে ভাগ করা হয়। শ্রেণীর ইংলিশ কি ছিল? ক্লাস। তাহলে অনেকগুলা শ্রেণীকে একসাথে কি ভাগ করা হয়? সুপার ক্লাস বা সুপার শ্রেণী। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সিস্টেমটা কি হচ্ছে? ফাইলাম, তারপরে কি সাব ফাইলাম। সাব ফাইলামের আন্ডারে কারা থাকতে পারে? সাব ফাইলামের আন্ডারে থাকতে পারে হচ্ছে সুপার ক্লাস, আর সুপার ক্লাসের আন্ডারে কারা থাকবে? ক্লাস বা শ্রেণী। তাহলে বুঝছো? এখন আমরা যদি করোটা পর্ব ভালো করে পড়তে চাই সেক্ষেত্রে আমাদের জানতে হবে এই করোটা পর্বের একটা ফাইলাম, এই করোটা ফাইলামের আন্ডারে কি কি আছে। করোটা ফাইলামের আন্ডারে আছে হচ্ছে 3টা সাব ফাইলাম। কি কি নাম দেখো, প্রথমটার নাম হচ্ছে ইউরো করোটা। সবগুলোর নামের মধ্যে করোটা থাকে, এরকম কিছুটা থাকবে, ইউরো করোটা। আচ্ছা, এরপরেরটার নাম হচ্ছে দেখো সেফালো করোটা। আর 3 নম্বরে যে থাকে তার নাম হচ্ছে, এটা তো দেখা যাবে না, ভার্টিব্রাটা। ওকে, তাহলে খেয়াল করো কয়টা আছে? 3টা। ইউরো করোটা, তারপর কি সেফালো করোটা, এরপর হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে এই 3টা আসলে কি? এরা হচ্ছে সবাই সাব ফাইলাম। তাহলে সাব ফাইলাম 1, এটা হচ্ছে সাব ফাইলাম 2, এটা কি হবে? সাব ফাইলাম 3। খেয়াল করো, তাহলে এইটা আমাদেরকে প্রথমে বলছি কথা না, এদিকে খেয়াল করো, এদিকে দেখো। তাহলে করোটা হচ্ছে ইউরো করোটা, সেফালো করোটা, ভার্টিব্রাটা। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে এইখানে যে নটোকর্ড থাকে তারা তো আমরা দেখলাম যে মানুষের ক্ষেত্রে অন্তত অবশ্যই আমাদের সবার কি আছে? মেরুদণ্ড আছে, মানে ভার্টিব্রা আছে। নটোকর্ড কিসে পরিণত হয়? ভার্টিব্রাতে, অর্থাৎ মেরুদণ্ডে পরিণত হয়। কিন্তু সবার ক্ষেত্রে কি এরকম হয়? না। দেখো, যাদের থাকে সবার ক্ষেত্রে এমন হয় না। এই যে ইউরো করোটা আর সেফালো করোটা, এদের যে নটোকর্ড, এদের নটোকর্ডটা সারা জীবন নটোকর্ডই থাকে, মানে কখনোই কি হয় না? মেরুদণ্ড বা ভার্টিব্রা হয় না। এখন তাহলে যাদের ক্ষেত্রে মেরুদণ্ড হয়, যাদের ক্ষেত্রে এরা মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে বা ভার্টিব্রাতে পরিণত হয়, তাদের নাম কি হবে? এখানে লেখা আছে, দেখো তো। এই নাম যদি আমরা একটু ভাঙি তাহলে ভার্টিব্রা, তারপর কি আটা। আটা মানে কি? বহন করা। আর ভার্টিব্রা মানে কি? মেরুদণ্ড। তার মানে শুধুমাত্র যাদের মেরুদণ্ড হয় ওদের নাম কি দেওয়া? ভার্টিব্রাটা। কিন্তু ইউরো করোটা, সেফালো করোটা, এদের নামের মধ্যে কোনো ভার্টিব্রাটা কিছু আছে? তাহলে এদের নটোকর্ড থাকবে, এরও নটোকর্ড থাকবে, সবারই নটোকর্ড আছে, তাই তো এরা করোটা, তাই না? কিন্তু সবার নটোকর্ড থাকলেও ইউরো করোটা এবং সেফালো করোটা, এদের নটোকর্ড কখনো ভার্টিব্রাটা হবে, ভার্টিব্রা হবে না। আর যাদের ভার্টিব্রা হবে ওদের নাম কি? ভার্টিব্রাটা। ক্লিয়ার? তো পারবো আমরা? তাহলে দেখো, সকল করোটাই নটোকর্ড থাকে, কিন্তু কি বলতেছি, আচ্ছা একটা লাইন আছে, যাই হোক তোমাদের বই আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখো যত মেরুদণ্ডী আছে সকল মেরুদণ্ডী কর্ডেট। দেখো কর্ডটা যারা, ওদেরকে আমরা কি নামে ডাকি জানো? কর্ডেট। কি বলি এদেরকে? কর্ডেট। সকল মেরুদণ্ডীরাই কি হবে? কর্ডেট। কিন্তু সকল করোটা কি মেরুদণ্ডী? শুধুমাত্র কোন করোটা মেরুদণ্ডী? ভার্টিব্রাটা। লাইনটা কি বুঝছো? সকল মেরুদণ্ডী মানে সকল ভার্টিব্রাই কি? সকল ভার্টিব্রাটাই কর্ডেট, কিন্তু সকল কর্ডেট ভার্টিব্রাটা না, মানে মেরুদণ্ডী না, মানে ভার্টিব্রাটাই শুধুমাত্র ভার্টিব্রাটা। ঠিক আছে? পারবা? সহজ না? এখানে অনেক খিজিবিজি বিষয় আছে, সবকিছু আমার ক্লিয়ার হয়ে গেল। সবাইকে বুঝতে পারছো? এটা কিন্তু সহজ না, মানে প্রথমে এলোমেলো হয়ে যায়, এই নটোকর্ডের সিস্টেমই তোমরা বুঝো না। তো নটোকর্ডের সিস্টেম কি আমরা বুঝতে পারছি সবাই?
ছোটবেলায় মানে ভ্রূণী, ছোটবেলায় না, ভ্রূণী অবস্থায় যা নটোকর্ড ছিল তাই পরে কি হয়ে যায়, কি হয়ে যায়, মেরুদণ্ড হয়ে যায়। বুঝছো? ক্লিয়ার? ওকে, এরপরে তো সামনে আগাতে হবে। এখন চলে আসো, আমরা হচ্ছে এখান থেকে পড়বো। ভাইয়া সবাই খেয়াল করো, এখন আমরা কি পড়বো, পড়বো হচ্ছে সাবফাইলাম 1, তার নাম কি, ইউরোকর্ডাটা। দেখো সাবফাইলাম 1 এর মধ্যে অনেকগুলা ক্লাস আছে বা শ্রেণী আছে। তো ক্লাস 1 আমি যদি বই থেকেও দেখাই, বইয়ের ভেতরেও সেম আছে, তুমি যদি বইয়ে যাও, বইয়ের ভেতরে দেখবা এখানে 2 পেজ পরে এইখানে একটা অংশ লেখা আছে, দেখো এটা সুন্দর আছে। তাহলে দেখো এই যে কর্ডাটা, সাবফাইলাম 1, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রেটা। এখন প্রশ্ন হচ্ছে সাবফাইলাম 1, ইউরোকর্ডাটার মধ্যে কি কি ক্লাস আছে? দেখো তো কয়টা ক্লাস আছে এর? 3টা। নাম কি কি? আচ্ছা উচ্চারণ করা দিচ্ছি, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। তাহলে কি কি? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। ওকে, সাবফাইলাম 2 তে কোনো ক্লাস আছে, কোনো শ্রেণী আছে? নাই। এবার আসো, না না ওর এটা এন না, কিন্তু এটা সাবফাইলাম 2 সেফালোকর্ডাটা একাই, ঠিক আছে? এখন তুমি যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবে এটা কি ভার্টিব্রেটা না। ভার্টিব্রেটার ভেতরে মোট এখানে 7টা আছে, এখানে 2টা আছে, 9টা আছে শ্রেণী। এই 9টা শ্রেণীকে ভালো করে শেখার জন্য এই 7টা নিয়ে একটা সুপার ক্লাস করা হয়েছে। এটাকে আমি বললাম না যে সুপার ক্লাস করা হয়, তাহলে এই 7টা নিয়ে একটা সুপার ক্লাস, সেই সুপার ক্লাসের নাম কি, ন্যাথোস্টোমাটা। আর এই 2টা সুপার ক্লাসের নাম কি, 2টা মিলে যা হয়েছে সাইক্লোস্টোমাটা। খুব সহজ ভাই, এগুলা কেন এমন নাম হয়েছে, এগুলো কোনো গালাগালি না, খুব সহজ। দেখো তুই একটা সাইক্লোস্টোমাটা, তাই না? না যদি কেউ তোমাকে বলে তুই একটা ন্যাথোস্টোমাটা, মন খারাপ করার কোনো দরকার নেই। কারণ দেখো সাইক্লো মানে হচ্ছে সাইকেল মানে কি, গোল। সাইক্লো মানে সাইকেল মানে গোল, চক্র, ঠিক আছে, গোল। আর স্টোমা মানে হচ্ছে মুখ, স্টোমা মানে কি, আর আটা মানে কি, তাহলে যারা গোল মুখ বহন করে ওদের নাম কি হবে, সাইক্লোস্টোমাটা। এই তোমাদের মুখ ও হাত দিছে এরকম করে, ওর মুখ গোল কিনা ও দেখতেছে। দেখো পরেরটা কি, পরেরটার নাম হচ্ছে ন্যাথো। বানানটা ঠিক করে দেখো, এই জায়গায় জিএনই হয়ে গেছে, জিএনএ হবে, হ্যাঁ ন্যাথো, ন্যাথোস্টোমাটা। খেয়াল করো, ন্যাথো মানে কি, চোয়াল, ন্যাথো মানে কি, চোয়াল, মনে থাকবে, ন্যাথো মানে কি, চোয়াল। ন্যাথোস্টোমা মানে কি, মুখ, তাই ন্যাথোস্টোমাটা, তার মানে চোয়ালে কি থাকে, সরি মুখে কি থাকে, চোয়াল থাকে। তাহলে চোয়াল বিশিষ্ট মুখ, ক্লিয়ার? তাহলে এটা কি, চোয়াল বিশিষ্ট মুখ, আর এর মুখটা কি, গোল মুখ, ঠিক আছে? এখন দেখো আমি একটু বইয়ে দেখাই দিই, তোমাদের ছবি দেখাই, ছবি দেখালে তুমি বুঝতে পারবা। এই ছবির দিকে একটু তাকাও, এই দেখো এই ছবির দিকে তাকাও, এই ছবির দিকে দেখো, এর কি মুখ দেখা বোঝা যাচ্ছে, মুখগুলা কেমন, কোনো চোয়াল আছে এখানে? দেখো কোথায় চোয়াল আছে, দেখো আমরা নর্মালি যে মাছগুলো আমরা আশেপাশে দেখি, যেমন এই যেগুলো কি চোয়াল আছে না, এই সুন্দর সুন্দর চোয়াল আছে, দেখছো, এগুলোর চোয়াল আছে, এগুলোর কি আছে, চোয়াল আছে। কিন্তু ওই যারা দেখলাম একটু ওদের কি চোয়াল আছে? তাহলে বুঝতে পারছো বিষয়টা কি? এবার চলে আসো, আমরা পড়াশোনা করা শুরু করব। কোনটা নিয়ে আগে পড়তে হবে, ইউরোকর্ডাটা। কোনটা আগে পড়তে হবে? এখন বলো ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী আছে? 3টা, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। তো আমাদের একটু দ্রুত পড়তে হবে, এইগুলো সব পারবো আমরা। সবাই চলে আসো, ইউরোকর্ডাটা এখানে একটু আর দিয়ে রাখো, ঠিক আছে, ইউরোকর্ডাটা, ঠিক আছে? এই 2-3টা পেজে একটু প্রচুর টাইপিং মিস্টেক আছে, ইউরোকর্ডাটা লেখা মিস্টেক আছে। যাই হোক খেয়াল করো, ইউরো মানে কি ভাই, ও ইউরো মানে হচ্ছে লেজ, ইউরো মানে কি, লেজ, মনে থাকবে, ইউরো মানে কি, লেজ। আর ইউরো কর্ড মানে কি, কর্ড, রজ্জু। আর আটা মানে কি, বহন করা। তার মানে এদের একটা লেজ থাকে, ঠিক আছে, লেজ টাইপের থাকে। তো এখন চলে আসো, ইউরোকর্ডাটার মধ্যে 3টা শ্রেণী তো আমরা পড়লাম, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। এখন 3টা বিষয় একটু মন দিয়ে শুনতে হবে, কি কি এদের আছে এবং এগুলো আমরা কিভাবে একবারে মনে রাখতে পারি। দেখো হয়ে যাবে আজকে। দেখো প্রথমটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়াকে নরমালি বলা হয় সমুদ্র ফোয়ারা। আগে একটু জেনে রাখি আমরা কিছু শব্দ, বৈশিষ্ট্যের দিকে চলে আসি। বৈশিষ্ট্য আমাদের বইয়ে, এদিকে দেখো আমাদের বইয়ে বৈশিষ্ট্য কোথায় লেখা আছে, খেয়াল করো। সাবফাইলামের প্রথমে বলছে এদের হচ্ছে নাম, এদের নাম কি, সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা ইংলিশ কি, সি স্কুইড। এখন সি সাগর ফোয়ারা, এরা হচ্ছে সাগর ফোয়ারা, মানে সাগরের মধ্যে ফোয়ারা তৈরি করবে। এখন সাগরের মধ্যে ফোয়ারা তৈরি করতে গেলে ওদের এমন কিছু থাকতে হবে যেগুলা দিয়ে ওরা পানিটাকে উপরে দিয়ে দিবে। দেখো সাইফন নামক একটা অঙ্গ থাকে, এরা সাইফন দিয়ে সজোরে পানি উচ্চারিত করে বলে এদেরকে সাগর ফোয়ারা বলে, বুঝছো? মানে এদের সাইফন নামে একটা অঙ্গ থাকে, আপাতত এইটুকু জানে রেখো।
এরপরে দেখো এদের দেহ কি দিয়ে তৈরি বলো? টিউনিসিন। আচ্ছা, আমি কিছু বিষয় তোমাদেরকে বোঝাই দিই। এখানে কিছু শব্দ আছে। প্রথম বিষয়টা হচ্ছে সাগর ফোয়ারার কথা বললাম যে সাইফন দিয়ে, প্রথম বৈশিষ্ট্য কি এদের, কি থাকে? সাগর ফোয়ারা এবং কি থাকে? সাইফন। সাগর ফোয়ারা বলা হয়, নামে ডাকা হয়। সেকেন্ড পয়েন্টটা একটু সবাই লক্ষ্য করো, এদের দেহ কি দিয়ে তৈরি? টিউনিসিন। খেয়াল করো, টিউনিসিন। আচ্ছা, এই টিউনিসিন হচ্ছে একটা পদার্থ। টিউনিসিন যেখানে থাকে সেটাকে বলা হয় টিউনিক। খেয়াল করো, টিউনিক, TUNIC। যদি এসে তুমি একটা আয়ন যোগ করো তাহলে কি হয়ে যাবে? টিউনিসিন হয়ে যাবে না? তাহলে দেখো, টিউনিসিন যার থাকে তাকে আমরা কি বলি? টিউনিক। বুঝছো? তাহলে টিউনিসিন যুক্ত আবরণকে কি বলা হবে? টিউনিক। আচ্ছা, এবার দেখো যাদের টিউনিক থাকে তাদের নাম কি হবে? টিউনিক প্লাস কি? আটা। আটা মানে বহন করে না? যাদের টিউনিক থাকে ওদেরকে কি বলা হবে? টিউনিক প্লাস আটা। কি হবে? টিউনিক আটা বা টিউনিক এটা। ক্লিয়ার? তো তিনটা শব্দ বললাম। এদের একটা আবরণ থাকে, আবরণের নাম কি? টিউনিসিন। আর এই আবরণকে কি বলে? টিউনিক বলে। আর যাদের টিউনিক থাকে ওর গোষ্ঠীগত নাম কি হবে? টিউনিক এটা। ক্লিয়ার? এখন আসো, হোয়াট ইজ টিউনিসিন? এটা বলছে কি প্রাণীজ সেলুলোজ বলা হয় এদেরকে। মানে নর্মালি মানুষের দেহে তো সেলুলোজ থাকে না, থাকে উদ্ভিদের দেহে থাকে। প্রাণীদের দেহে সেলুলোজ থাকে না, মানুষ না, প্রাণীদের দেহে থাকে না। কিন্তু এই টিউনিসিন প্রচুর থাকে বলে টিউনিসিনকে কি বলা হয়? প্রাণীজ সেলুলোজ। আর কেন? কারণ উদ্ভিদ জগতে সেলুলোজের মতো এর একটা বৈশিষ্ট্য আছে, সেলুলোজ সদৃশ। তাহলে প্রাণীজ সেলুলোজ কাকে বলা হবে? টিউনিসিনকে বলা হবে। ওকে, এরপর চলে আসো, দেহ আবরণ কি? স্বচ্ছ, তারপর সাদাটে, বাদামি, হলদে, নীল। কোনো সমস্যা নেই, এগুলো রিডিং করে নিবা, আর এমসিকিউতে আসবে না। মেইনলি কি আসবে সবাই এটা দেখে রাখো, প্রতীপ রূপান্তর। এখানে প্রতিরূপ লেখা আছে না, রটা কেটে দাও, সবাই রটা কেটে দাও। এটা কি হবে? প্রতীপ রূপান্তর। কি হবে? প্রতীপ রূপান্তর। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রতীপ রূপান্তর? ইংলিশ নাম হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আচ্ছা, এর মানে কি? মানে হচ্ছে সবাই চায় কি যে যে অনুন্নত আছে সে কি হইতে চায়? উন্নত হইতে চায়। কিন্তু এরা একটু উন্নত থেকে আলাদা। কেন বলতো? কারণ এরা হচ্ছে ওই যে যারা আমাদের মানুষের মধ্যে একটু উল্টাপাল্টা করে, বান্দর, তার কি থাকে? লেজ থাকে না, বলতো এটা বান্দরের লেজ। এদের কিছু, এর নাম কি? ইউরো করাটা না? ইউরো মানে কি? লেজ। তো ওরা একটু বান্দরের মতো করে যে উন্নত তোরা সবাই হচ্ছিস, আমি উন্নত হবে না, আমি আস্তে আস্তে অনুন্নত হয়ে যাব। ঠিক আছে? তাহলে দেখো পৃথিবীতে এই যে শ্রেণীটা আছে এরা, মানে এই যে সাবফাইলাম, এরা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সব বাদ দিয়ে দিয়ে আস্তে আস্তে কি হয়? অনুন্নত হয়ে যায়। এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। প্রোগ্রেসিভ মানে কি? সামনের দিকে আগানো, তাই না? প্রোগ্রেস করা মানে তো বোঝো, তাহলে প্রোগ্রেসিভ। আর উল্টা কি হবে? রেট্রো মানে উল্টা, তাহলে এটাকে কি বলা হবে? রেট্রোগ্রেসিভ। ক্লিয়ার? রেট্রোগ্রেসিভ কি বুঝছি। আর মেটামরফোসিস মানে হচ্ছে তোমার রূপান্তর আর কি। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, শুনতে ও শুরুতে একটু উন্নত বৈশিষ্ট্য। যেমন আমি একটা উদাহরণ দেখাই দিই। মনে করো শুরুতে এদের কি ছিল? স্নায়ু রজ্জু ছিল। কি ছিল? স্নায়ু রজ্জু। পরে এগুলা কি হয়ে গেল? স্নায়ু গ্রন্থি। মনে করো আগে সুন্দর একটা এরকম নিউরাল টিউব টিউব ছিল, হ্যাঁ, পরে এগুলা গোল গোল কি হয়ে গেল? কোনটা উন্নত? রজ্জু উন্নত। রজ্জুগুলো সব কি হয়ে গেল? গ্রন্থি হয়ে গেল। এইভাবে মনে রাখতে পারো। এরপর আসো, এদের রক্ত সংবন্ধন কেমন হবে? এটা একটু তিনটা আর দিয়ে রাখো, মুক্ত হয়, কারণ এদের এরকম কোনো কিছু থাকে না। এবার দেখো হৃদচক্রে কি থাকে? রিভার্স পেরি হবে, এটা ঠিক করে নাও। পেরিস্টালসিস, নট প্যারা। রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। পেরিস্টালসিস মানে কি? ঠিক করে নাও। আচ্ছা, রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে রিভার্স পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস মানে হচ্ছে আমাদের যে খাদ্য, নরমালি পেরিস্টালসিস বলতে যেটা বোঝায়, আমাদের যে খাদ্যনালী আছে সেখানে আস্তে আস্তে খাবারগুলো সামনের দিকে যাচ্ছে, পাকস্থলী থেকে সামনের দিকে যাবে, ক্ষুদ্রান্তে সামনের দিকে খাবারগুলো আগায় না, এই আগানোকে বলা হয় পেরিস্টালসিস। তো এইটা এখানে বোঝানো হয়েছে কি হৃৎপিণ্ড থেকে রক্ত যায়। এখন প্রথমে দেখো কি লেখা আছে, রক্ত প্রবাহ প্রতিবার উল্টো দিকে গতিপথ পরিবর্তন করে। মানে যেদিকে যায় ওদিক থেকে মানে রক্ত কি হয়, একবার যাবে পরে আসবে, কিন্তু পরে আর ওইদিকে যাবে না, পরে অন্যদিকে যাবে, যে না তোর ওইদিকে একবার গেছিলাম ওইদিকে যাবো না। তো এই জন্য রক্ত প্রবাহ গতিপথ পরিবর্তন করে, এটাকে বলা হয় রিভার্স। রিভার্স মানে কি বলো? পড়ছি না আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স মানে কি? বিপরীত, উল্টা। তাহলে রিভার্স পেরিস্টালসিস। ওকে, উপলিঙ্গ থাকে, লার্ভা দশার নাম ট্যাডপোল, খুব বেশি ইম্পর্টেন্ট না,
রিডিং পড়ো, ট্যাডপোল ট্যাডপোল। এবার আসো লার্ভা দশা, প্রতীপ রূপান্তরের লার্ভায় প্রতীপ রূপান্তরের উন্নত বৈশিষ্ট্য হারিয়ে আস্তে আস্তে কি হয় বলো, আস্তে আস্তে কি হবে, মানে উন্নত থেকে আস্তে আস্তে অনুন্নত হয়ে যাবে। আর অঙ্গ আগের বই ছিল, নতুন বই একেবারে লেটেস্ট বই বাদ দিছে, অঙ্গ কত ডিগ্রি ঘোরে, 90 ডিগ্রি কোণে ঘোরে। আচ্ছা এখন ভাই এই যা যা পড়লাম সবগুলো আমরা একবারে কিভাবে মনে রাখবো, খেয়াল করো সবাই, একটা লাইনে সব মনে রাখতে পারবা। মনে করো তোমার একটা বন্ধু নাম হচ্ছে প্রতীপ, আর প্রতীপের বান্ধবী হচ্ছে টিনা, তোমরা সুন্দর করে ওদের বিয়ে দিলা। এখন ওরা অনেক দিন পরে বিয়ে করতে পেরে আনন্দে খুশিতে বলছে যে আমরা এখন হানিমুনে যাব। এখন টিনার ইচ্ছা হানিমুনে কোথায় যাবে, সে প্রতীপকে বলছে সাগর দেখতে যাবে। এখন চিন্তা করছে কোন সাগরে যাবে, এখন বলছে যে পৃথিবীর যেখানে যে জায়গায় সবচেয়ে বেশি সাগর আছে তুমি সেখানে আমাকে নিয়ে যাও। তখন ও চিন্তা করতে ইউরোপে যেতে হবে, ইউরোপ মহাদেশে। কোথায় যাবে, ইউরোপে। এখন ইউরোপের সাগরে তো একটা দুইটা সাগর না, ইউরোপ মহাদেশে অনেক না, কতদিন, অনেকদিন থাকা লাগবে। ওরা কতদিন ঘুরছে, 90 দিন ঘুরছে। তাহলে দেখো, এবং ওইখানে ঘুরে ওরা একটা জিনিস লক্ষ্য করছে, কি দেখছে, রিভার্স পেরিস্টালসিস দেখছে। কি দেখছে, তাহলে দেখো টিনা ও প্রতীপ ইউরোপের সাগরে 90 দিন ঘুরে রিভার্স পেরিস্টালসিস দেখে। লাইনটা কি হবে সবাই বলো তো, টিনা ও প্রতীপ ইউরোপের সাগরে 90 দিন ঘুরে রিভার্স পেরিস্টালসিস দেখে। তাহলে এখান থেকে আমাদের সবগুলো হয়ে যাবে। দেখো তো টিনাতে কি হবে বলো, টিউনিসিন, টিউনিকা, টিউনিকেটা পড়ছিলাম আমরা। আচ্ছা প্রতীপতে কি হবে, প্রতীপ রূপান্তর। ইউরোপটা পড়তেছি কি আমরা, ইউরো কর্ডাটা। আচ্ছা সাগরে কি হবে বলো, সাগর ফোয়ারা। আর এই সাথে কি হবে, কি থাকে এদের, সাইফন থাকে। 90 দিন ঘুরে, মানে এদের অঙ্গ কত ডিগ্রি ঘুরে যায়, 90 ডিগ্রি কোণে ঘোরে। আর কি দেখা যায়, হৃৎপিণ্ডে রিভার্স পেরিস্টালসিস, হৃদচক্রে দেখা যায়। মানে এই পয়েন্টগুলো এমসিকিউতে বেশি আসে, তুমি যদি কখনো আসে এইগুলো পয়েন্ট আকারে লিখে তুলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, তাহলে পারবো এটা। লাস্ট টপিক সেটা হচ্ছে এদের যে 3টা শ্রেণী ছিল, কি কি বলো, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া। এদের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা বইয়ের ভেতরে দেখো কিভাবে লেখা আছে, আমি একটু দেখাচ্ছি, যদি বই দেখাই। বইয়ের ভেতরে লেখা আছে হচ্ছে, দেখো এভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। হ্যাঁ, তো আমরা একটু পার্থক্য আকারে লিখবো যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। পার্থক্যগুলো লিখলে ইজি হয়ে যাবে। খেয়াল করো, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভেসিয়া, আর বৈশিষ্ট্য ডান সাইডে লিখছে, এটা আসলে আমরা বাম সাইডে লিখবা, ঠিক আছে। তো দেখো প্রথম কথা হচ্ছে লেজ, প্রথম কথা হচ্ছে লেজ। পূর্ণাঙ্গ প্রাণীতে কি দেখা যায়, লেজ। এখন দেখো প্রশ্ন হচ্ছে ভাইয়া কার লেজ দেখা যায়, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া নাকি লার্ভেসিয়া, শুধুমাত্র কার, লার্ভেসিয়ার। এখন প্রশ্ন শুধু লার্ভেসিয়ার কেন, কারণ লতে কি, লার্ভেসিয়া, লতে লেজ। তাহলে লেজ কার দেখা যাবে, লার্ভেসিয়ার। দুটো বিষয় আছে এখানে। দেখো পরের লাইনে কি লেখা আছে, সাইফন। আমরা কিন্তু শুরু থেকে পড়ে আসছি, কি থাকবে, সাইফন থাকবে। এখন দেখো সাইফন কার আছে, দেখো তো লার্ভেসিয়ার কি সাইফন আছে, কার আছে, অ্যাসিডিয়াসিয়ার আছে, থ্যালিয়াসিয়ার আছে। মানে এটা কিভাবে মনে রাখবো আমরা, দেখো যার লেজ আছে তার কি সাইফন আছে, নাই। যার লেজ আছে তার সাইফন নাই, আর যার সাইফন আছে তার লেজ নাই। সহজ না। এখন এই 6টা পয়েন্ট তুমি একটা শব্দ দিয়ে মনে রাখতে পারবা। যার একটা লেজ আছে কার, লার্ভেসিয়া, তার মানে একটাই মনে রাখবো, ল ল। লার্ভেসিয়ার কি আছে, লার্ভেসিয়ার কি সাইফন আসবে কার, বাকি দুজনের সাইফন থাকবে। আবার দেখো প্রথমে আবার তুমি চিন্তা করো কার সাইফন, সাইফন নাই, লার্ভেসিয়ার লেজ আছে, মানে লার্ভেসিয়ার কি নাই, বাকি দুজনের কি আছে, সাইফন আছে। পারবো, ওকে। এবার সেদের ফুলকা রন্ধ্র, দেখো ফুলকা রন্ধ্র কত জোড়া, অসংখ্য। দেখো অ্যাসিডিয়াসিয়া, এই যে অস আছে না, অ্যাসিডিয়াসিয়া কতগুলো থাকবে, অসংখ্য। বাকি দুজনের থাকবে হচ্ছে এক জোড়া এক জোড়া, ঠিক আছে। এরপরে কি আছে, আকৃতি। দেখো আকৃতিগুলো একটু ছবি থেকে দেখাবো। এই দেখো এদের আকৃতি হচ্ছে এটা, যদি দেখি দেখো এটা হচ্ছে তোমার অ্যাসিডিয়াসিয়ার একটা উদাহরণ। এদেরকে দেখতে দেখো এরকম একটা প্রবর্ধিত অংশ দেখা যাচ্ছে না, নলের মতো। এগুলাই মেইনলি ওদের সাইফন, ঠিক আছে। এখান থেকে ওরা পানিগুলা এভাবে উচ্চরিত করে দেয়, ঠিক আছে, এখান থেকে পানিগুলো বের করে। তাহলে এই যে নলাকার প্রবর্ধন কার আছে, অ্যাসিডিয়াসিয়ার আছে। আর এটা হচ্ছে পিপা আকৃতির। এটা কি আকৃতির, এটা পেপের মতো না, দেখো তো পেপের মতো না, পেপে আসলে এরকম না, বাস মনে রাখবো পিপা আকৃতির। তাহলে অ্যাসিডিয়াসিয়া হচ্ছে নলাকার প্রবর্ধন, থ্যালিয়াসিয়া এটা না, থ্যালিয়াসিয়া হচ্ছে পিপা আকৃতির। লার্ভেসিয়া কি, এটা মনে রাখবো কিভাবে, লার্ভেসিয়া দেখো লার্ভা, মনে রাখবা ব্যাঙের লার্ভা। বলতো ব্যাঙের লার্ভাকে কি বলা হয়, এরকম না, ব্যাঙাচি। ব্যাঙের লার্ভাকে কি বলা হয়, মনে রাখবো আমরা লার্ভেসিয়া কি হবে, ব্যাঙের লার্ভার মতো, মানে কিসের মতো, ব্যাঙাচির মতো, মনে থাকবে। তাহলে অ্যাসিডিয়াসিয়া কি হবে, নলাকার প্রবর্ধন। থ্যালিয়াসিয়া কি হবে, পিপা আকৃতির, ঠিক আছে। মনে রাখবা পিঠা, কি মনে রাখবা, পিঠা। তাহলে পিপাতে কি হবে, ঠাতে কি হবে,
থ্যালিয়াসিয়া। পিঠা, পিঠা, বাচ্চারা বলছে পিঠা খাবো, তাই না? তোমাকে বলছে আব্বু আব্বু পিঠা খাবো। দেখো এখন পিঠাতে কি হবে? পিপা, থ্যালিয়াসিয়া। তাহলে কি পারবা এটা? আরেকটা জিনিস, লাস্ট টপিক, টপিক না, এটা উদাহরণ পড়বো। দেখো উদাহরণ কি আছে, উদাহরণগুলো কিন্তু খুব মজার। এই আর কাজ হচ্ছে না। অ্যাসিডিয়াসিয়া, 3টা উদাহরণ আছে তোমাদের বইয়ে, 2টা করে ছবি আছে, ছবিগুলো উদাহরণগুলো কিন্তু পড়বা। এটা দেখো কি আছে, অ্যাসিডিয়াসিয়া মেন্টুলা, তারপরে হার্ডম্যানিয়া মোমাস, মলগুলা টিউবিফেরা, তারপরে সিওনা ইন্টেস্টাইনালিস। কিভাবে মনে রাখবা? দেখো এদিকে দেখো সবাই, প্রথমে কি দেখাবা? হার্ড, তারপর দেখাবা হচ্ছে মলগুলা, তারপর হচ্ছে সুয়োনা। ঠিক আছে, অ্যাসিডিয়াসিয়ার হার্ড, মলগুলা, সুয়োনা, এটা মনে রাখো এবং উদাহরণ তুমি পারবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বুঝছো। আচ্ছা সুয়োনা, তাহলে পরেরটা দেখো। পরে হচ্ছে থ্যালিয়াসিয়া। থ্যালিয়াসিয়া উদাহরণ কি হবে? দেখো সব বান্ধবীদের নাম। এই যে শাপলা না হয় কি হয়েছে? সালপা, সোমা, ডলি। দেখছো, সালপা, শাপলা, সোমা, ডলি, তাই না? এগুলো সব কার? থ্যালিয়াসিয়া। আর হচ্ছে এটা কি মনে রাখবো? হার্ড, মলগুলা, ছুঁয়ো না। ঠিক আছে, তাহলে অ্যাসিডিয়াসিয়া কি হবে? হার্ড, মলগুলা, ছুঁয়ো না। আর এটা সব কার হবে? বান্ধবীদের নাম। বান্ধবীদের নাম কি হবে? শাপলা, সোমা, ডলি। বাকি যা হবে সব কার হবে? যে হাবিজাবি নাম, ওই কোপ দেব তোরে, ওই কোপ লিউরা। ঠিক আছে, ওই কোপ লিউরা, ডায়োইকা। আর হচ্ছে ব্যাথোকর্ডিয়াস, দেখো ওই কোপ দেব, ব্যথা পাবি। দেখো কি মনে রাখবা? ওই কোপ দিব, কোপ দিব, ঠিক আছে, ব্যথা পাবি। ঠিক আছে, তাহলে লার্ভেসিয়া কি হবে? ওই কোপ দিব, ব্যথা পাবি। পারবা? এই নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না, খালি যদি কখনো অপশনে আসে তোমাকে পারতে হবে। ঠিক আছে, পারবা না? ওকে, ডান।